আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকেই স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজ আমার কিন্তু একটু ঠান্ডা লেগেছে। আসলে আজ বললেও ভুল হবে, কয়েকদিন আগ থেকে আমার একটু ঠান্ডা লেগেছে। আসলে এখন কিন্তু আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে, তো যার কারণে আমার হাজব্যান্ড সহ আমি আমার ছেলে তিনজনই মোটামুটি বেশ ভালোই অসুস্থ ফিল করছি। যদিও ওষুধ খেয়ে জ্বরটা কমেছে, বাট এই সর্দিটা এখনও ভালো হয়নি পুরোপুরি, তো যার কারণে ভয়েস ওভারে একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, এই অসুস্থ শরীরেও কিন্তু সমস্ত কাজ আমাকেই করতে হয়। আমার হাজব্যান্ডও আমাকে অনেক কাজে হেল্প করে, বাট তারপরেও তাকে দিয়ে তো আর সব কাজ করানো যায় না। যেগুলো আমাদের কাজ সেগুলো আসলে আমাদেরই করতে হয়। আর এই 7 মাসের প্রেগন্যান্সি নিয়ে কিন্তু আমি সংসারের সমস্ত কাজ বেশ সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ এখনও সেরকমভাবে মারাত্মক প্রবলেম হয় নাই। তো আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন। আর আমি যেহেতু মাটির চুলায় রান্না করি, তো সেক্ষেত্রে হয় কি, চুলাটা জ্বালাতে কিন্তু বেশ কষ্ট হয়ে যায়। আর একবার যদি চুলাটা ধরে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু বেশ আরাম পাওয়া যায়, কারণ চুলাটা জ্বালাতেই যতক্ষণ দেরি তারপর কিন্তু খুব দ্রুত সব কিছু রান্না হয়ে যায়। আর ইন্ডাকশন ওভেন বলুন, ফ্ল্যাট ওভেন বলুন কিংবা গ্যাসের চুলা বলুন, এই মাটির চুলায় রান্না কিন্তু সব থেকে বেশি দ্রুত হয়ে যায়। কারণ আমি দেখেছি আমার ইন্ডাকশন চুলা আছে, রাইস কুকার, আবার গ্যাস ওভেনও আছে। তো এই তিনটার চেয়ে কিন্তু আমি এই মাটির চুলাতে রান্নাতে বেশি আর কি অভ্যস্ত। শুধুমাত্র ভাতটা রাইস কুকারে দিয়ে আসি, আর তারপর কিন্তু এগুলো আমি এই চুলাতেই রান্না করি। তো দেখলেনই তো, আমি কিন্তু চুলায় ডিম সেদ্ধটা বসিয়ে দিয়ে এখানে চলে এসেছি শাকটা বেশ সুন্দর করে ধুয়ে নিতে। আসলে কয়েকবার শাক ধুয়ে নিলে শাকটা বেশ ভালো হয়, তা না হলে গ্রামের বাড়ি ধুলোবালি পরে কিন্তু শাক অনেক নোংরা হয়ে থাকে। আর এর মাঝখানে এসে আরেকটা লাকড়ি দিয়ে গিয়েছিলাম চুলার মধ্যে, যেন চুলাটা বন্ধ হয়ে না যায়। তো এরপর আমি রান্নাঘরে চলে এসেছি। আর আমার রান্নাঘরটা কিন্তু বেশ ছোট, তো মাটির রান্নাঘর আর কি, যেমনই হয় এখানে তেমন কিছুই নেই। সব কিছু আমি নিয়ে এসে রান্না করে আবার সব কিছু উঠিয়ে রাখি। তো আমার প্রয়োজন মতো আমি এখানে যা কিছু দরকার সব কিছুই নিয়ে এসেছি। আর এদিকে আমার ডিম সিদ্ধটা কিন্তু হয়ে গিয়েছে এই শাকটা ধুতে ধুতে। তো এখন আমি শাকটাকে একটু ভাপ দিয়ে নিব, জাস্ট লবণ মরিচ দিয়ে। আর এখানে আপনাদের একটা কথা বলি, যারা গ্যাসের চুলায় রান্না করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই শাকে প্রচুর পানি বের হয়। আর সেটা বের হওয়ার একটাই কারণ, আমরা প্রথমেই এটাকে ঢেকে দিই। কিন্তু না, আপনি এটাকে একবারের জন্য ঢাকার না দেবেন না, তাহলে দেখবেন এটা থেকে কোনো পানি, এক্সট্রা পানি যেটা বের হয় সেটা কিন্তু একদমই বের হবে না। আর আপনার সময়ও কম লাগবে, তারপর গ্যাসও কম ফুরাবে। তো এইভাবে ট্রাই করে একবার শুধুমাত্র দেখবেন। আর এভাবে একবার ট্রাই করে যদি আপনারা দেখেন তাহলে আপনারা আপনাদের ফল পেয়ে যাবেন। তো আমি কিন্তু এভাবেই এখন থেকে করি। আসলে আগে থেকেই করতাম, বাট মাঝে মাঝে ভুল হয়ে যেত, ঢেকে দিতাম। কিন্তু খেয়াল করে দেখেছি ঢেকে দিলে এটা থেকে অনেক পানি ছড়ায়, আর এটা যদি খোলা রাখি তাহলে সব পানি বাষ্পীভূত হয়ে কিন্তু উড়ে যায়, যার কারণে এক্সট্রা পানি আর তলায় জমে না। তো ওইদিকে ওইটা একটু ভাপ দেওয়া হোক, এদিকে আমি পেঁয়াজ মরিচ এগুলো যেগুলো আমার প্রয়োজন আর কি সেগুলো কাটাকাটির কাজটা করে নিচ্ছি। ভিডিওটির এই পর্যন্ত যারা দেখেছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটির যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন অথচ সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমিও কিন্তু সময় মতো ঠিক আপনাদের ফিডব্যাক দেব। তো প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ, আমি যেহেতু নতুন, আমার এই চ্যানেলটিতে আপনারা একটুখানি সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে হয় কি, আমি নতুন আপনিও নতুন, তো নতুনরাই কিন্তু এভাবে এগিয়ে যেতে পারবো।
তো দেখুন শাকটা থেকে কিন্তু অতিরিক্ত পানি বের হয়নি, খুব অল্প সামান্যই বের হয়েছে। আর এখন আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু রান্না করলে বেশ অল্প সময়েই শাকের পানি শাকের সমস্ত পানি শুকিয়ে যায় আর খুব দ্রুত রান্না হয়ে যায়। তো এরপর কিন্তু আমি একটুখানি পেঁয়াজও ভাজবো, তো যার কারণে এখানে কয়েকটা মরিচ কেটে নিচ্ছি। আসলে ডাল বাটাটা ফ্রোজেন করা ছিল, এখন শুধু মরিচ পেঁয়াজ এগুলো কেটে নিলেই হয়ে যাবে। আর বাটা ঘষাগুলো আমি কিন্তু ফ্রোজেন করে রেখেছি, তো সেখান থেকে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা এগুলো একটু দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। তো যার কারণে এখানে আবারও আমি কাটাকুটির কাজটাই করছি। আসলে রান্নাঘরে বসে শুধু জাল দিতে ভালো লাগে না, তো যার কারণে আমি রান্নাঘরে বসে বসেই সমস্ত কাজ করি আর কি, জোগাড় করি একদিকে আর একদিকে রান্না করি। তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু আমার শাকের পানি একদম শুকিয়ে গিয়েছে। আর এইখানে শুধুমাত্র আমি লবণ এবং মরিচ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। আর ওদিকে কিন্তু আমার এতক্ষণে অফ ক্যামেরায় আসলে পেঁয়াজুর আর কি মিক্সটা রেডি করে নিয়েছি, বাট সেটা আর কি আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। আসলে চুলাটা বেশ দ্রুত জ্বলে গেছিলো, যার কারণে এটা আমি কি দিয়ে মেখেছি সেটা আপনাদের মাঝে এখন বলছি না। বাট আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এটা দেখানোর চেষ্টা করব। আর এই পেঁয়াজুটা কিন্তু দোকানের থেকেও বেশি টেস্টি হয়েছিল। আর এটা কিন্তু আমি খুবই অল্প আঁচে ভেজেছিলাম, প্রথমে তেলটাকে তাতিয়ে নিয়েছিলাম আর তারপরে খুবই অল্প আঁচে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর এটা কিন্তু বেশ ক্রিস্পি হয়েছিল, আমার কিন্তু খেতে অনেক মজা লেগেছিল। তো ভাবলাম যে আপনাদের যদি ভালো লাগে তাহলেই এটা শেয়ার করব। তো এটা যদি সম্পূর্ণ আসলে রেসিপি শেয়ার করতে যাই তখন কিন্তু অনেক দেরি হয়ে যায়, যার কারণে আর আজকে শেয়ার করলাম না। শুধুমাত্র কিভাবে ভেজে নিচ্ছি সেটাই দেখাচ্ছি। আমাদের দুজনের সংসারে কিন্তু এই অনেক। আসলে আমার ছেলেটা কিন্তু এই পেঁয়াজুটা একদমই খুব একটা খায় না, ও বেগুনি পছন্দ করে, তো বেগুনিটাও করতে চেয়েছিলাম। কিন্তু আমি যখন পেঁয়াজুর আর কি এই পেঁয়াজুটা আর কি হচ্ছে রেডি করছিলাম, তখনই কিন্তু ওর বাবা অনেকগুলো ইফতার নিয়ে এসেছিল বাসায়। আসলে এটা ভাজতে শুরু না করলে কিন্তু আমি আর কি এটাও ভাজি করতাম না। আসলে আমি কিন্তু এক্সট্রা কোনো কিছু খুব একটা পছন্দ করি না, অযথা শুধু শুধু নষ্ট করে লাভ কি বলেন। তো ভাবলাম যে আজকে আর ছোলাও করব না, তারপর এই বেগুনিটাও করব না, আজ এই বড়াগুলো করেছি এটাই এনাফ। তো ইফতারিতে উনি যেগুলো নিয়ে এসেছেন সেগুলো দিয়েই এনাফ হয়ে যাবে, আমাদের দুজনের জন্য যথেষ্ট। তাই আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিয়ে এই বাকি তেলটুকুতেই আর কি শাকটা তেলে ভেজে নেব। আর আমি যেহেতু রোজা নেই, কারণ ডাক্তার আমাকে নিষেধ করেছেন এবছর রোজা থাকার জন্য। আসলে এখন যেহেতু অতিরিক্ত গরম চলে এসেছে, তো বাচ্চার ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে, যার কারণে রোজা না থাকার কারণে আমি একটা পেঁয়াজও আর কি তখনই খেয়ে খেয়ে দেখছিলাম কেমন লাগে। তো বেশ মজা হয়েছে। আপনারা যদি চান তাহলে আমি এই পেঁয়াজুটা কিভাবে করেছি আপনাদের মাঝে শেয়ার করতে চাই। আর আপনারা এভাবে একবার ভেজে খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছা করবেন। আমার সাহেব এসব ভাজা পোড়া খায় না, বাট তারপরেও সেদিন খেয়েছে এবং প্রশংসাও আর কি করেছে। তো দেখুন আসলে আমি একটু ডিম ভুনাও করেছিলাম, বাট ডিম ভুনার কথা বলতে আমার খেয়াল নেই। যে ডিমগুলো আমি প্রথমে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলোই আগে একটুখানি তেল দিয়ে ভেজে নিলাম লাল লাল করে। আর এরপর এখানে পেঁয়াজ রসুন কুচি দিয়েছি শাকটাকে তেলে দেওয়ার জন্য। তো
তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খড়ির চুলাতে রান্না করছি, প্লাস আশেপাশের যে কাজগুলো সেই কাজগুলোও করছি। আর ক্যামেরা অন রেখে যেহেতু কাজ করছি সেহেতু আমার কিন্তু বেশ পরিশ্রমী হয়েছে। তো এই পরিশ্রমটা তখনই আসলে এই পরিশ্রমের ক্লান্তি দূর হবে যখন আপনারা ভিডিওটিতে একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। তো আশা করছি আপনারা ভিডিওটিতে যারা এখনও লাইক করেননি তারা এক্ষুনি একটা লাইক দিয়ে দিবেন এবং লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা অলরেডি কাজটি করে রেখেছেন এতক্ষণে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এইভাবে যদি আপনারা গ্যাসের চুলায় রান্না করেন আপনাদের কিন্তু অনেক গ্যাস অপচয় রোধ হবে। আসলে কথা নয়, কাজে প্রমাণ। আপনারা আমার এই কথাটা জাস্ট একবার মাথায় রেখে ঢাকনাটা খোলা রেখে শাকটা ভাজি করবেন, দেখবেন যে সেদিন কিন্তু অতিরিক্ত পানি অনেক অংশে কম হয়ে বের হয়েছে। তো শাক ভাজিটা আমি উঠিয়ে নিয়েছি, তারপর সেই কড়াইতেই আবার একটুখানি মশলা কষিয়ে নিচ্ছি ডিম ভুনা করার জন্য। আর এখানে আজকে আমি শিমের বিচি দিয়ে ডিমটা ভুনা করব। আসলে শিমের বিচিটা অনেক দিন আগেই ফ্রোজেন করে রেখেছিলাম, তো সেটাই আজকে কাজে লাগলো। আর আমার কিন্তু এভাবে বেশ ভালোই লাগে শিমের বিচি দিয়ে মাছ, মাংস কিংবা ডিম যেটাই বলুন না কেন খেতে অসাধারণ লাগে। তো যার কারণে আমি মাঝে মধ্যেই এটা আর কি রান্না করি। আর আমার ঘরে সারা বছরই এই শিমের বিচি সংরক্ষণ করা থাকে। তো শিমের বিচি কিভাবে সংরক্ষণ করতে হয় জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমি বেশ সুন্দর করেই এটা ফ্রোজেন করেছি। আর এখন দেখুন, এটা দেখে মনে হচ্ছে একদমই টাটকা শিমের বিচি। তো এটাই কিন্তু এমনই থাকবে সারা বছর। আপনি চাইলে এই বছরের শিমের বিচি সামনে বছরও খেতে পারবেন, বাট একদমই টেস্ট হারাবে না, কালারফুলও একদম হবে, যেমন কালার তেমনই থেকে যাবে। তো শিমের বিচিটা আমি ধুয়ে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নেব। আসলে সবজি রেসিপি রান্না করলে সেটা কিন্তু বারবার কষিয়ে রান্না করলে বেশ মজা লাগে, আর আমিও এমনটাই করার চেষ্টা করি। তো দেখুন, এটাকে কিন্তু আমি ক্যামেরায় কি হচ্ছে জানি না, বাট সত্যি সত্যি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম। আর এখানে ক্যামেরার সামনে কতক্ষণ কষিয়েছি আমার খেয়াল নেই, কারণ মাঝে মাঝে ক্যামেরাটা অফ করে দেওয়া লাগে। আর কাজ তো তখন অফ হয় না, কাজ তো কাজ চলছেই। তো সেই তুলনায় কিন্তু এটাকে অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম, কারণ ফ্রোজেন করার জন্য এর ভেতরে যেই অতিরিক্ত পানিটা জমেছিল সেইটা বের হয়েছে, তারপরে কষানো শেষ হয়েছে। তো এরপর আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আসলে এই শিমের বিচিটা সেদ্ধ হবে এবং ঝোল থাকবে একটু, তো সেই অনুযায়ী পানি দিয়েছি ঠিকই, কিন্তু পরবর্তী রান্নাটার আমি আর ভিডিও করতে পারি নাই, কারণ একদমই ইফতারের সময় চলে এসেছিল। তো দেখুন, এখানে একটু বিরিয়ানি আছে, খিচুড়ি আছে, ফল, ছোলা বড়া, যাই হোক সব কিছুই আছে। আর জুনাইদের আব্বু কিন্তু এগুলো একদম পছন্দ করে না, ও জাস্ট একটু চিড়ে ভেজা খায় আর ওর তুকমা দিয়ে আর কি শরবত করে খায়। তো সেটা কিন্তু আমিও খাই। আর ওগুলো রেডি করে ফেলেছে, তারপর আমি এগুলো ম্যানেজ করে বেশ সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এর মাঝেই কিন্তু আজান দেওয়া শুরু করেছে। তো জুনাইদের আব্বু অলরেডি খেজুর খেয়ে ওগুলো মাখানো শুরু করেছে শরবত খেয়ে। আমি আর জুনাইদি এখনও খাওয়া শুরু করি না, আসলে ভিডিও করছিলাম এর জন্য। তো এখন আমরা মা ছেলে খাওয়া শুরু করব। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।